কোন পথে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক? ভারত ও চীনা পণ্যে কেন শুল্ক বসানোর চাপ দিচ্ছে ইউরোপীয় ইউনিয়নকে যুক্তরাষ্ট্র? রাশিয়াকে চাপে ফেলতে যুক্তরাষ্ট্রের নতুন কৌশল। ইউরোপীয় ইউনিয়ন চীন ভারত সম্পর্ক কেমন, কতটুক জটিল? সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন সিনিয়র সাংবাদিক বিশ্বজিৎ দত্ত ভৌমিক। বিশ্বদা, আমাদের এই অনুষ্ঠানে দর্শক এবং আমার পক্ষ থেকে আপনাকে স্বাগতম। ধন্যবাদ। আপনি দেখতেই পাচ্ছেন প্রচুর কমেন্ট আসছে, কিন্তু সবগুলো তো আসলে পড়া সম্ভব না। আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি কিছু কমেন্টস পড়ছি। আমাদের দর্শক সৈয়দ আবদুল্লাহ, উনি লিখেছেন, ডেড হ্যান্ড পুতিনের ভুয়া হুমকি ধুমকি, রাশিয়া এই যুদ্ধে অনেক ক্ষতি হচ্ছে, কিন্তু রাশিয়া মার খাচ্ছে বারবার আর বলছে এবার মারতো দেখি, আবার চর খাচ্ছে, আবার মারতো দেখি এই বলছে। এটা একটা প্রতীকী অর্থে ব্যবহার। আচ্ছা, আব্দুল কাইয়ুম শেখ নামে এক দর্শক লিখছেন, ফ্রান্সে মেডিকেলের প্রস্তুতির কারণ কি, আসলে কি ফ্রান্স সবই জানে? আচ্ছা, মমতাজ বেগম নামে আমাদের এক দর্শক লিখছেন, কাতার কি হামলা করবে, আপনাদের কি মনে হচ্ছে? মধ্যপ্রাচ্য নেগোসিয়েশনের জন্য কাতার খুবই গুরুত্বপূর্ণ একটি দেশ। আচ্ছা, এমডি মিজানুর রহমান নামে আমাদের আরেক দর্শক লিখছেন, মিথ্যাবাদী হচ্ছে যুক্তরাষ্ট্র, রাশিয়ার কাছে তো ইউক্রেন, ওরা পারলে ইউক্রেনকে নিয়ে নিক, কিন্তু কেন যুক্তরাষ্ট্র নাক গলিয়ে যুদ্ধের দাবি? এটা হলো তালবাহানা। ট্রাম্পের হাতে কিছু অস্ত্র থাকে, অস্ত্র বলতে আমি এটা প্রতীকী অর্থে বলছি, সেটা হচ্ছে তার অনেক দিনের একটা পুরানো কৌশল হচ্ছে ট্যাক্স। এটা গত 4-5 মাস হয়ে গেল এই ট্যাক্স নিয়ে তিনি হুমকি ধমকি দেখাচ্ছেন। যারা নেগোসিয়েশন করছেন তাদের ট্যাক্স কমিয়ে দিচ্ছেন, যারা কমাচ্ছেন না তাদের উপরে ট্যাক্স বৃদ্ধি করছেন, আবার শক্তিশালী দেশের সাথে সময় বৃদ্ধি করছেন, যেমন চীনের সাথে। এখন চাপটা আসতেছে ইউরোপীয় ইউনিয়নের উপরে। বারবার ট্রাম্প এই নিয়ে বলে 3 দফা ইউরোপীয় ইউনিয়ন মানে ইউভুক্ত দেশ, যে 27টা দেশ, তাদেরকে বলছে যে ভারত এবং চীনের উপরে 100%-এর উপরে ট্যাক্স বসাতে। কারণ আসলে বাস্তবতা কি, এটা কি সম্ভব? যদি গত অর্থ বছরের যে বাণিজ্য ইউরোপীয় ইউনিয়নের 27টা দেশের সাথে ভারতের যে বাণিজ্য, সেইখানে ঘাটতি কত, এবং সেই রাশিয়া থেকে গত অর্থ বছরে ভারত কতটুকু তেল কিনেছে, বলা হচ্ছে রাশিয়া থেকে গত অর্থ বছরে ভারত তেল কিনেছে 88 মিলিয়ন ব্যারেল, এবং একই সময়ে রাশিয়া থেকে চীন তেল কিনেছে 109 মিলিয়ন ব্যারেল। ইউরোপ ইউনিয়নভুক্ত দেশগুলোর সাথে চীনের বাণিজ্য ঘাটতি অনেক বেশি। তারপরও চীনের উপর ইউরোপীয় ইউনিয়ন শুল্ক বসানো নিয়ে বারবার ভাবছে। কারণ হচ্ছে কি, এটা বসিয়ে আসলে তারা কিছু করতে পারবে কিনা। বাণিজ্য ঘাটতি বেশি, আলটিমেটলি বাণিজ্য ঘাটতি কমানোর জন্য যদি শুল্ক বসানো হয় সেটা এক জিনিস, আর যদি প্রতিপক্ষকে সোজা করতে হয় তাহলে সেটা আরেক জিনিস। দুই জিনিস। ভারতের সাথে ইউরোপীয় ইউনিয়নভুক্ত 27টা দেশের বাণিজ্য ঘাটতি মাত্র $22.5 বিলিয়ন। এখন দেখেন ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে কার কার বাণিজ্য ভারতের সবচেয়ে বেশি? জার্মানি এবং ফ্রান্সের সাথে। আসেন, যদি তাই হয় তাহলে যদি জার্মানি এবং ফ্রান্সের যে পণ্য, সেই পণ্য তো ভারতের বাজারে যদি শুল্ক বাড়ে, ভারতীয় পণ্যের শুল্ক আরোপ করলে ভারতও ইউরোপের পণ্যের শুল্ক আরোপ। এখন ভারতও যদি 100% আরোপ করে তাহলে কি দাঁড়াবে? জার্মান ফ্রান্স তো বিপদে পড়বেই। সমস্যা হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের যে ছোট দেশগুলো, সেই দেশগুলো আরো বড় বিপদে পড়বে। ট্রাম্প জানে যে এই শুল্ক যুদ্ধে যদি ট্রাম্প হেরে যায় তাহলে এটা কিন্তু তার শেষ দাম, তার হাতে আর কোনো গুটি নেই। এই কারণে ট্রাম্প কিন্তু ইউরোপীয় ইউনিয়নকে ফোন করে দিলে কি হবে, সে কিন্তু তার যে বাণিজ্য উপদেষ্টা আছে পিটার নভরোকে দিয়ে কিন্তু মার্কিন প্রতিনিধি দল দিল্লিতে অলরেডি পাঠিয়ে দিয়েছে। কিসের জন্য পাঠিয়ে দিয়েছে? একদম সোজা কথা, সেটেলড ট্রেড টক। যে কিসের উপর? যুক্তরাষ্ট্র 50%
শুল্ক আরোপ করেছে ভারতীয় পণ্যে, সেইখান থেকে প্রয়োজনে 25% নেমে আসবে। কিন্তু যেটা তাহলে কি করতে হবে, যে রাশিয়ার থেকে তেল আমদানি বন্ধ করতে হবে, আর হচ্ছে ভারতের বাজারে ভারতের যে কৃষি এবং ডেইরি শিল্প, এই দুইটাকে যুক্তরাষ্ট্রকে ঢুকতে দিতে হবে। এখন দেখেন, এটা তো অনেক আগেকার তাদের পরিকল্পনা। এটা পরিকল্পনা, এটা তো 1967, এটা হচ্ছে 62 থেকে তারা ঢোকার চেষ্টা করতেছে। তা আপনি বলছেন যে মার্কিন যে বাণিজ্য প্রতিনিধি দল ট্যাক্সের ব্যাপারে ভারতে আলাপ আলোচনার জন্য এখন নয়াদিল্লিতে আছে। যদি 50 থেকে 25% নিয়ে আসে, মানে আগেরটাতে ফিরে আসে, তাহলে স্যাক্রিফাইস করতে হবে ভারতকে দুইটা। একটা হচ্ছে তেল কেনা বন্ধ করতে হবে রাশিয়ার সাথে, যেটা অসম্ভব। আর একটা হচ্ছে কৃষি শিল্পে, এটাও প্রায় অসম্ভব। তাহলে ফলাফল কি দাঁড়াবে? কৃষি এবং ডেইরি, হ্যাঁ, তাহলে ফলাফল যদি কি দাঁড়াবে তাহলে? না, এখন যেটা হচ্ছে কি দেখেন, বড় বড় দেশগুলো হচ্ছে কি, এটা কিন্তু বলতে দ্বিধা নেই যে বড় বড় দেশগুলো কি হুমড়ি খেয়ে যায় যুক্তরাষ্ট্রের পায়ে পড়েছে, হ্যাঁ। কিন্তু ভারত কিন্তু তা করে নাই। এবং এইটাকে যে এটার বিপক্ষে দাঁড়ানো, এটা কিন্তু ভারতকে দিয়েই শুরু। এটা যে অন্যায্য, সেই প্রতিবাদ কিন্তু ভারতই করেছে, যদি আক্ষরিক করতে আপনি বলতে চান। আর কারো কিন্তু প্রতিবাদ পাবেন না, সব দেশ। প্রথম চুক্তি করেছে কে? প্রথম চুক্তি করেছে জাপান। ট্রাম্প মুখে বলছে এক কথা, কাগজে করছে আরেক কথা। কি বলছে? কি ট্রাম্প কয়েকদিন আগে বলতেছে মোর স্যাংশন টু ইন্ডিয়া, মোর স্যাংশন টু ইন্ডিয়া। ভারতের উপর তো যুক্তরাষ্ট্রের স্যাংশন নাই, স্যাংশন দেয় নাই। স্যাংশন দিল, এটা তো শুল্কারোপ, টেরিফ বসাইছে। টেরিফ আর স্যাংশন দুইটা তো দুই জিনিস। তাহলে ট্রাম্প তো নিজেই মিথ্যা কথা বলতেছে। যদি আপনি হিসাব করে দেখেন, বলতেছে মোর স্যাংশন। ট্রাম্পের আদিষ্ট হয়ে যিনি হচ্ছে ভারতে এসেছেন, তিনি হচ্ছে ব্র্যান্ডন লিঞ্চ। হ্যাঁ, দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক সহকারী সেক্রেটারি ট্রাম্প প্রশাসনের। তিনি হচ্ছে ব্র্যান্ডন লিঞ্চের নেতৃত্ব। আর ভারতের নেতৃত্ব দিয়েছে রাজেশ আগরওয়াল। এখন দেখেন, তার হাতে কাজ 4টা, লিঞ্চের হাতে 4টা কাজ। কি? রাশিয়া থেকে তেল কেনা, ভারতের বাজারে যুক্তরাষ্ট্রের কৃষিকে প্রবেশ করানো, এবং ভারতের ডেইরিতে যুক্তরাষ্ট্র ডেইরির কে এখানে ভারতে প্রবেশ করানো, এবং P8I চুক্তি। সেটা কি? সমুদ্র নজরদারি, বিমান বিক্রয় এবং সাথে সামরিক সরঞ্জাম। তো এইগুলো নিয়ে এসেছে। এখন দেখেন যে এটা তো আমরা যে বলছিলাম যে শুল্কারোপের চাপ যুক্তরাষ্ট্রের। এখন দেখেন যে একটা জিনিস ধরেন যে 2024 সনে চীন আর ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য হয়েছে কত? 732 বিলিয়ন ইউরো। তো একটা জিনিস যুক্তরাষ্ট্র কিন্তু জানে যে চীন ইউরোপের সাথে বাণিজ্য চাপ দিয়ে আসলে কোনো লাভ নাই। হ্যাঁ, ভারতের সাথে চাপ দিলে একটা কিছু হতেও পারে, কিন্তু ভারত তো তার ডিসিশনে, ভারত তার কৃষককে তো মারতে পারবে না। ভারতের কৃষিতে যদি কৃষক বিরোধী কোনো কাজ হয়, সাথে সাথে কৃষকরা হচ্ছে রাস্তায় নেমে আসে। দিল্লির রাস্তা ট্রাক্টর দিয়ে ভরে ফেলে, শত শত হাজার পাঞ্জাব থেকে ট্রাক্টর চলে আসে দিল্লিকে অবরুদ্ধ করে ফেলে। সেই ক্ষেত্রে ভারতের কৃষি এবং ডেইরিতে যদি খালি যুক্তরাষ্ট্র ঢোকার অনুমতি দেয় ভারত সরকার, তাহলে এই সরকার পতন থাকবে সময়ের ব্যাপার, একদম নিশ্চিত হয়ে লিখে রাখেন। তো এখন দেখেন যে এইগুলো কিন্তু যেটা হচ্ছে স্টাডি এবং কাগজে কলমের কথা। বাস্তবতা কি? ট্রাম্প কি বলছে গত সপ্তাহে? ট্রাম্প বলছে মোদি আমার খুব ভালো বন্ধু। মোদি বলতে ব্যক্তি মোদি না, কিন্তু এইখানে মোদি বলতে কিন্তু ভারত। কারণ হচ্ছে কি, মোদি ভারতের প্রধানমন্ত্রী, উনি হচ্ছে ভারতের সরকার প্রধান। ভারতের প্রতিনিধিত্ব করছে কে? মোদি আমার খুব ভালো বন্ধু। মানে কি? ভারত যুক্তরাষ্ট্রের ভালো বন্ধু, এইটাই বুঝাতে চেয়েছে। ঠিক আছে, তাহলে কি আমি মোদির সাথে আলোচনার জন্য অধীর অপেক্ষায় আছি। মানে কি? যুক্তরাষ্ট্র ভারতের সাথে আলোচনার জন্য অধীর অপেক্ষায় আছে। তার মানেটা কি দাঁড়ালো দেখেন। এর আগে বলেছে কি যে একদম স্যাংশন দিয়ে ভরে ফেলেছে, এত স্যাংশন দিয়েছে ভারতের উপরে, আরও স্যাংশন দিবে। ভারতের উপর তো যুক্তরাষ্ট্র স্যাংশন দেয় নাই, বাড়তি ট্যাক্স আরোপ করেছে, ট্যাক্স বসিয়েছে, টেরিফ বসিয়েছে। এটা টেরিফ আর স্যাংশন তো এক জিনিস না। তো এটা তো ট্রাম্পের মিথ্যাচার।
এই কাজটা ট্রাম্প প্রায়ই করে। জো বাইডেনও করছিল একবার টেক্সাসে ইয়ের মধ্যে সেমিনারের মধ্যে 4.5 ঘন্টা ট্রাম্পকে গালি দিয়ে ফেলছে, আপনার আরেকজনকে পুতিনকে গালি দিতে যে 4.5 ঘন্টা ট্রাম্পের নিয়ে 4.5 ঘন্টা কথা বলে বাইরে হয়ে চলে আসছে। আচ্ছা, এখন আপনি আজকে আমরা অনুষ্ঠানটা শেষ করব, সামনে কি হতে পারে এখন দেখেন, সামনে কি হতে পারে এটা একটা ন্যারেট আপনি টানেন। ওয়াশিংটনের সাথে দিল্লি বা বেইজিং, হ্যাঁ, এই সম্পর্কটাকে ওয়াশিংটনের সাথে দিল্লির সাথে কিছুটা ভালো হলেও, হ্যাঁ, যেহেতু যুক্তরাষ্ট্রই কিন্তু এখন তড়িঘড়ি শুরু করেছে শুল্ক চুক্তির জন্য, এইটা কিন্তু স্পষ্ট অবশ্যই। হ্যাঁ, এইখানে কিন্তু আপনার করার ডিবেট করার কিছু নাই আসলে। এবং নরম সুরটা হয়েছে তখনই, আপনি কি স্বীকার করেন না এসসিও একটা সফল এসসিও সম্মেলন হওয়ার পরে? না, এইখানে দেখেন যে ট্রাম্পের যে বাণিজ্য উপদেষ্টা পিটার নাভেরো, সে একটা হাসির কথা বলছে, কথাটা হাসির। আপনি কি বলতেছে যে পুতিন এবং শি জিনপিং এর পাশে মঞ্চ ভাগাভাগি করতে, হ্যাঁ, নরেন্দ্র মোদী, হ্যাঁ, এটা গুড ফিল করে নাই, সে চায় নাই ফিল করতে, এতে স্বাচ্ছন্দ্য বোধ করে নাই। বিষয়টা কিন্তু খুবই মজার, হ্যাঁ, কিন্তু তারপরেও করেছে, মানে এরকম, এটা হাস্যকর। মানে এটা কি হচ্ছে, ভারতকে বোকা বোঝানোর জন্য। যেমন কি এশিয়ার কূটনীতি পলিসি একসময় কিন্তু পশ্চিমাদের চেয়ে অনেক দুর্বল ছিল, এখনো দুর্বল। তার মানে এই না যে আগের অবস্থায় আছে। আগে যদি যুক্তরাষ্ট্র 100 পেত বা পশ্চিমারা 100 পেত, তাহলে এশিয়া হয়তো 30 পেত। এখন কিন্তু সেই 30-এর জায়গাটা নাই, এখন কিন্তু 60-70-এ উঠে আসছে। এখন দেখেন সামনে কি হইতে পারে। স্কট বেসেন্ট যে কথা বলে, স্কট বেসেন্ট কি বলে, এখন স্কট বেসেন্টের কথা কি, যে তিনি নরেন্দ্র মোদীর সাথে কথা বলবে, বাণিজ্য সমস্যার সমাধানে ইতি টানতে চান তিনি, হ্যাঁ, এইসব কথা। এই লোকগুলো দেখেন, এই লোকগুলো, আমি কিন্তু যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের 4 জন মানুষের কথা বলছি। একজন হচ্ছে কে, ট্রাম্প, একজন হচ্ছে তার বাণিজ্য উপদেষ্টা পিটার নাভেরো, একজন হচ্ছে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট, একজন হচ্ছে ট্রাম্প নিজে। এই প্রত্যেকটা লোকের কথাই কিন্তু নরম সুর পাওয়া গেছে। তার মানেটা কি দাঁড়ালো, যে ট্রাম্প, হ্যাঁ, চাপে রয়েছে, নরম হচ্ছে। এবং এখন ট্রাম্প প্রশাসন চায় যে চীন এবং ভারতের সাথে যে কোনো মূল্যে বাণিজ্য চুক্তিটা যেভাবেই হোক কইরে ফেলতে। মানে এখন হচ্ছে কি, যতটুকু আসে ততটুকুই লাভ, বিষয়টা এরকম। তো ভারতের সাথে ওয়াশিংটনের সম্পর্কটা যেরকম, চীনের সাথে তার চেয়েও খারাপ। ফলে এটা কিন্তু যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় অস্বস্তির বিষয়। ভারতের সাথে সময় আছে অক্টোবর পর্যন্ত চুক্তির, আর চীনের সাথে হচ্ছে নভেম্বর পর্যন্ত সময় আছে। তো ট্রাম্প এখন চায় যেভাবেই হোক এটা করে ফেলতে। এবং এই যে এখন চুক্তি, এই চুক্তিগুলো এখন কিন্তু ভালো ঠেকছে যুক্তরাষ্ট্রের কাছে, কিন্তু ট্রাম্প প্রশাসনের পরে যে প্রশাসন আসবে তার গলার কাটা হয়ে দাঁড়াবে এই চুক্তিগুলো। এবং এটা কিন্তু এখন লিখে রাখেন, এবং সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে এখন যদি এটার ভূমিকা, নেতিবাচক ভূমিকা ফেলে 5%, তখন এটা ভূমিকা ফেলবে 50%। এটাই স্বাভাবিক। তো সুপ্রিয় দর্শক, আজকে বিষয়টা জটিল ছিল, কিন্তু আমাদের এশিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং মার্কিন যুক্তরাষ্ট্র যে বিশেষ করে ট্রাম্প প্রশাসন এই বাড়তি শুল্কের কারণে নিজেই চাপে পড়েছে, তারই প্রমাণ হচ্ছে মার্কিন প্রতিনিধি দল নয়াদিল্লিতে প্রতিনিধি পাঠিয়েছে। তারপরে চীনের সাথেও হয়তো বা তারা কথা বলবে। তো এইগুলো আরও আপডেট নিউজ আসবে, সেগুলো নিয়ে আমরা আবার হাজির হব। আজকের এপিসোডটা আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আর বরাবরের মতো আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্টে শেয়ার করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর আমাদের এখানে আপনারা যদি কিছু জানতে চান আমাদের কমেন্টে লিখুন, অবশ্যই আমরা সে বিষয়ে আলাপ আলোচনা করব। আজ এখানে বিদায় নিচ্ছি, আগামীকাল আবার দেখা হবে একই সময়ে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।